আমাদের মানুষের সমাজের মূল সমস্যাটা, মূল সংকটটা হলো আকীদার জায়গা, ঈমানের জায়গা। একটা মেয়ে হিজাব পরে না, এটা কিন্তু তার সমস্যা না। হিজাব পরে না, হিজাব না পরাকে তার অধিকার মনে করতেছে সে, এটা হলো সমস্যা। সমাজের মধ্যে কয়টা গ্রুপ আছে? দুইটা। একটা হলো একেবারে সাধারণ জনগণ, আর একটা হলো এলিট শ্রেণী। সাধারণ জনগণের সমস্যা কিন্তু একটা, আবার এলিট শ্রেণীর সমস্যা কি আরেকটা। এরপরে এবার আসেন আলেম ও ইসলামপন্থী সমাজ। এখানে আপনার আছে প্রচলিত ইসলামী রাজনীতি যারা করে, ইসলামী রাজনীতি যারা করে তারা, প্রচলিত তাবলিগ জামাত, বিশাল একটা জামাত, প্রচলিত মাদ্রাসা ব্যবস্থা, ঠিক না? এরপরে 4 নম্বর প্রচলিত খানকা ব্যবস্থা। চারোটাই কিন্তু ইসলামপন্থীদের বিশাল বিশাল একটা অংশ। তো তাদের আবার আরেক ধরনের ক্রাইসিস, তাদের সমস্যাটা আরেক জায়গায়, তাদের সংকটটা কি আরেক জায়গায়। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আমরা ভূমিকা ছাড়াই আজকের ক্লাসটা শুরু করে দেই। ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ক্লাসের নাম কি? ক্রাইসিস এন্ড সলিউশন। ক্রাইসিস এন্ড সলিউশন। ক্রাইসিস মানে সংকট, সমস্যা, আর সলিউশন মানে কি? সমাধান। এই ভূমিতে কিন্তু ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, মসজিদ মাদ্রাসা অনেক খেদমত হইতেছে, ঠিক না? অনেক খেদমত হইতেছে। দেখা যায় মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, বক্তাদেরও কি নাই? অভাব নাই। 90% মুসলমান, সব জায়গায় মুসলমানদের কি নাই? অভাব নাই। কিন্তু অভাবটা কিসের? ইসলামের। ইসলামটা কায়েম নেই। মুসলমানের কি নাই? অভাব নাই, কিন্তু ইসলাম কায়েম নেই। এখন এই মুসলিমদেরকে দাওয়াতের কথা বলেন, বয়ানের কথা বলেন, বক্তব্যের কথা বলেন, শিক্ষা দীক্ষার কথা বলেন, সেই আমরা বাংলাদেশ শুরু হওয়ার পর থেকেই কি আলহামদুলিল্লাহ চলতেছে। 50 বছর বা 54 বছর চলতেছে, উম্মাকে নিয়ে উম্মাকেন্দ্রিক কাজগুলো চলতেছে। কিন্তু আমরা উল্লেখযোগ্য কোনো কি দেখতেছি না, পরিবর্তন দেখতেছি না। নামাজের দাওয়াত দিতেছে, বয়ান হইতেছে, জিকির আজকার সবকিছু হইতেছে, কিন্তু কি হইতেছে না? সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না, সমাজে ইসলামটা এস্টাবলিশ হচ্ছে না। এটা হলো উম্মতের রোগটা কি, কোন জায়গায় সমস্যা, উম্মার সমস্যাটা কোন জায়গায়, এই জায়গাটা কি করতে হবে? বুঝতে হবে। রোগ যদি না ধরতে পারেন তাহলে সমাধান দিতে পারবেন? পারবেন না। দেখবেন এই মানুষের রোগ হলে দেখবেন কেউ আছে প্রথমে কোথায় যায়? সাধারণ ডাক্তারের কাছে, মানে ফার্মেসিতে যায়। এরপরে যায় বড় ডাক্তারের কাছে। ফার্মেসিতে গেলে দেখবেন ফার্মেসিওয়ালারা কি করে? তেমন পরীক্ষা নিরীক্ষা করে না, কিন্তু ওষুধ ধরাই দেয় খোঁজা। একটু জ্বর হয়েছে দেখবেন 1200, 1300, 1500 টাকার কি ওষুধ দিয়ে দিছে। আর বড় ডাক্তারের কাছে গেলে কি করে? বড় ডাক্তারের কাছে গেলে সে প্রথমে আপনাকে 8-10 হাজার টাকার পরীক্ষা দিবে। কি দিবে? পরীক্ষা। প্রথমে সে 8-10 হাজার টাকা পরীক্ষা দিবে, সে দেখবে রোগটা কি, রোগ নির্ণয় করবে আগে। 8-10 হাজার টাকার পরীক্ষা দেওয়ার পরে দেখবেন যে আপনারা 500 টাকার ওষুধ ধরাই দিচ্ছে। কত টাকার ওষুধ? 500 টাকার ওষুধ, ঠিক আছে? 8-10 হাজার টাকা শুধু পরীক্ষায় চলে গেছে, ঠিক না? তো যারা অভিজ্ঞ ডাক্তার তারা প্রথমে রোগটা কোথায়, সমস্যাটা কোথায়, এটা আগে দেখে। রোগটা চিহ্নিত না করতে পারলে আপনি সমাধান দিতে পারবেন না। রোগ যখন ধরা খাবে তখন সমাধান সহজ, একদম কি সহজ। এই জন্য এই উম্মার সমস্যাটা কোথায়, ক্রাইসিসটা কোন জায়গায়, সংকটটা কোন জায়গায়, এটা আমাদেরকে বুঝতে হবে। ক্রাইসিস, প্রথমত ক্রাইসিস 2 প্রকারে ভাগ করছে এখানে। প্রথমত কয় প্রকার? ক্রাইসিসটা 2 প্রকার। সংকটটা, সমস্যাটা প্রথমত 2 প্রকার। একটা হলো বৈশ্বিক সংকট, আর একটা হলো অভ্যন্তরীণ সংকট। বৈশ্বিক সংকট মানে গ্লোবাল যে ক্রাইসিসটা, গ্লোবাল ক্রাইসিস, বিশ্বময় বৈশ্বিক সমস্যা। আরেকটা হলো আমাদের নিজেদের ভিতরকার অভ্যন্তরীণ সংকট, অভ্যন্তরীণ ক্রাইসিস, অভ্যন্তরীণ সমস্যা। বৈশ্বিক ক্রাইসিস এবং অভ্যন্তরীণ ক্রাইসিস দুটোটাই আমাদেরকে বুঝতে হবে। প্রথমে আসবো যে বৈশ্বিক সমস্যাটা কি, বৈশ্বিক ক্রাইসিসটা কি। বৈশ্বিক ক্রাইসিস এখানে দুই ভাবে দিছে, একটা হলো প্রত্যক্ষ আর একটা হলো কি পরোক্ষ। বৈশ্বিক ক্রাইসিস 2 প্রকার, প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষ মানে কি? যেটা দেখা যায় একেবারে, এটা আর বয়ান করা লাগবে না। প্রত্যক্ষ যেটা, পরোক্ষ এটা বুঝতে হবে কোন কোন জায়গায়, এটা বুঝতে হবে। কিন্তু প্রত্যক্ষটা এটা সরাসরি দেখা যায়। যেমন বৈশ্বিক ক্রাইসিস, প্রত্যক্ষ ক্রাইসিস কি? যেমন সামরিক আগ্রাসন অর্থাৎ হারানো ভূখণ্ড, সামরিক আগ্রাসন, ঠিক আছে? বৈশ্বিক ক্রাইসিস দেখেন, ফিলিস্তিনে ইসরায়েল আমাদের ভাইদেরকে মারতেছে সরাসরি অস্ত্রের মাধ্যমে, ঠিক না? তো ফিলিস্তিনের যে ক্রাইসিসটা, এটা কিন্তু প্রত্যক্ষ ক্রাইসিস, এটা আমরা সবাই বুঝি। ইসরায়েল সামরিক আগ্রাসন ফিলিস্তিনে চালাইতেছে, কাশ্মীরে সামরিক আগ্রাসন চালাইতেছে, ঠিক না?
এই যে প্রত্যক্ষ ক্রাইসিস মানে সরাসরি সামরিক আগ্রাসন চালান, এটা সবাই দেখে, সবাই বুঝে, এখানে আর না বুঝার কিছু নেই। ফিলিস্তিনের যে সমস্যা, ফিলিস্তিনের সংকট, এটা হলো সামরিক সংকট, সামরিক ক্রাইসিস, প্রত্যক্ষ ক্রাইসিস। আরেকটা হলো পরোক্ষ সমস্যা। পরোক্ষ কি সমস্যা? ইনডাইরেক্ট অ্যাপ্রোচ, যেটা গ্লোবাল সিস্টেম। পরোক্ষ সংকটটা কি? পরোক্ষ ক্রাইসিসটা হলো আপনার গ্লোবাল সিস্টেম। কি সিস্টেম? গ্লোবাল সিস্টেম। দেখেন ফিলিস্তিনে আমরা বললাম যে ফিলিস্তিনের ক্রাইসিসটা হলো প্রত্যক্ষ, ফিলিস্তিনের সমস্যাটা সরাসরি দেখা যায়, প্রত্যক্ষ। কিন্তু আমাদের বাংলাদেশের সমস্যাটা কিন্তু কি না, প্রত্যক্ষ না। আমাদের বাংলাদেশের সমস্যাটা কিন্তু কি, পরোক্ষ ভাবে, পরোক্ষ। প্রত্যক্ষ ফিলিস্তিনে সামরিক আগ্রাসন চালাইছে, এটা দেখা যাইতেছে। কিন্তু আমাদের বাংলাদেশে বাংলাদেশের যারা শাসন ব্যবস্থার ধারক বাহক, যারা পরিচালনা করে, দেশ পরিচালনা করে, আইন পরিচালনা করে, সংসদ পরিচালনা করে, এরা কিন্তু এই দেশের মানুষ, এই দেশের মানুষ। সে নিজেকে মুসলিমও দাবি করে, এই জাতি আমাদের এই রক্তে মাংসে গড়া মানুষ, ঠিক না? কিন্তু সে যেটা ভাবতেছে, কল্পনা করতেছে, সে যেটা করতেছে, যেটার মধ্য দিয়ে সে আইন লিখতেছে, যেই আইনে সে দেশ চালাইতেছে, এই সিস্টেম, সব সিস্টেমগুলা কিন্তু তার নিজস্ব না। এগুলো কিন্তু বৈশ্বিক যে সিস্টেম, বৈশ্বিক যে সিস্টেম তার উপরে চাপাই দিছে। ওই সিস্টেমটা দিয়ে সে কি করতেছে, দেশ পরিচালনা করতেছে। কথা বুঝতেছেন? ফিলিস্তিনে আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, সরাসরি সামরিক আগ্রাসন চালাইতেছে। কিন্তু বাংলাদেশে আমেরিকা কিন্তু সরাসরি কি করতেছে না, সামরিক আগ্রাসন চালাইতেছে না। কিন্তু বাংলাদেশের যত আইন কানুন সিস্টেম, যেভাবে বাংলাদেশ চলে, পুরো সিস্টেমটা কাদের? আমেরিকার, পশ্চিমা সিস্টেম। তাহলে এই দেশটা সামরিক আগ্রাসন তারা চালাইতেছে না, সরাসরি আমরা ক্রাইসিসটা দেখতেছি না, কিন্তু পুরা সিস্টেমটা, আমাদের বাংলাদেশের সকল সিস্টেমটা কাদের সিস্টেমে চলে? ব্রিটিশদের সিস্টেমে, আমেরিকার সিস্টেমে, জাতিসংঘের সিস্টেমে, ঠিক না? পশ্চিমাদের সিস্টেম। এটা ক্রাইসিস কিনা? এটা সমস্যা কিনা? এটা সমস্যা। তবে এটা হলো পরোক্ষ সমস্যা, পিছন থেকে এরা আমাদেরকে কন্ট্রোল করে। ফিলিস্তিনে এরা সরাসরি কন্ট্রোল করে, আর আমাদেরকে এরা কি করে? পিছন থেকে সিস্টেমের মাধ্যমে কি করে? কন্ট্রোল করে। তাহলে এই ক্রাইসিসটা হলো পরোক্ষ ক্রাইসিস। তাহলে আমরা যে ক্রাইসিসের মধ্যে আছি জাতিসংঘ কর্তৃক, সেই ক্রাইসিসটা কি, প্রত্যক্ষ না পরোক্ষ? সেই সমস্যাটা কি? পরোক্ষ সমস্যা, গ্লোবাল সিস্টেমের সমস্যা। কথা বুঝতেছেন? এই হলো দুইটা। এরপরে আমাদের ভিতরগত যে সমস্যা, ভিতরগত সমস্যা, এটা আবার দুই ধরনের। আমাদের দেশীয় যে ভিতরগত যে সমস্যা, ভিতরগত সমস্যা প্রথমে এখানে দুইটা ভাগ করা হয়েছে। একটা হলো সাধারণ সমাজ, আর একটা হলো আলেম এবং ইসলামপন্থী সমাজ। একটা হলো সাধারণ সমাজের সমস্যা, সাধারণ সমাজের ক্রাইসিস। আরেকটা হলো আলেম এবং যারা ইসলামপন্থী আছে তাদের ক্রাইসিস। সাধারণ সমাজের ক্রাইসিসটা কি, সাধারণ সমাজের সমস্যাটা কি, সংকটটা কোথায়? এবং ইসলামপন্থী যে দলগুলো আছে, যারা আছে, তাদের সংকটটা কোথায়, তাদের সমস্যাটা কোথায়, এটাও নির্ণয় করতে হবে। সাধারণ শ্রেণীর মধ্যে কিন্তু আবার দুইটা শ্রেণী আছে। সাধারণ সমাজের মধ্যে আবার কয়টা শ্রেণী? দুইটা শ্রেণী। একটা হলো একেবারে সাধারণ জনগণ, এরা খেটে খাওয়া মানুষ, কে আসলো ক্ষমতায়, কে গেল, এদের এত কি নেই, মাথা ব্যথা নেই, এরা দিন আনে দিন খায়, কোন রকম পেটে ভাতে জীবন চালাইতে পারলেই খুশি এরা। এটা হলো একদম সাধারণ জনগণ। আরেকটা হলো এই সাধারণ সমাজের মধ্যে যারা এলিট শ্রেণী, পাওয়ারফুল যারা, ক্ষমতাসীন যারা, যেমন রাজনীতিবিদ যারা, আমলা, সুশীল এবং ব্যবসায়ী যারা দেশকে কন্ট্রোল করে। তো সাধারণ সমাজের মধ্যে কি, এটা হলো গুরুত্বপূর্ণ যে এলিট শ্রেণী। সাধারণ সমাজের মধ্যে কয়টা গ্রুপ আছে? দুইটা। একটা হলো একেবারে সাধারণ জনগণ, আর একটা হলো এলিট শ্রেণী। সাধারণ জনগণের সমস্যা কিন্তু একটা, আবার এলিট শ্রেণীর সমস্যা কি আরেকটা। এরপরে এবার আছেন আলেম ও ইসলামপন্থী সমাজ। এখানে আপনার আছে প্রচলিত ইসলামী রাজনীতি যারা করে, ইসলামী রাজনীতি যারা করে তারা, প্রচলিত তাবলিগ জামাত, বিশাল একটা জামাত, প্রচলিত মাদ্রাসা ব্যবস্থা, ঠিক না? এরপরে 4 নম্বর প্রচলিত খানকা ব্যবস্থা। চারোটাই কিন্তু ইসলামপন্থীদের বিশাল বিশাল একটা অংশ। তো তাদের আবার আরেক ধরনের ক্রাইসিস, তাদের সমস্যাটা আরেক জায়গায়, তাদের সংকটটা কি আরেক জায়গায়। এখন আমরা দেখব যে বৈশ্বিক যে সমস্যা, তাদের সমস্যাটা কি, গ্লোবাল সংকটটা কোন জায়গায়, এবং সাধারণ সমাজের সংকটটা কোন জায়গায়, এবং ইসলামপন্থী সমাজের সংকটটা কোন জায়গায়। এখানে দেখেন ক্রাইসিসের স্বরূপ। এই যে বৈশ্বিক যে বিশ্ব ব্যবস্থা যেটা চলতেছে, বর্তমান যে বিশ্ব ব্যবস্থা চলতেছে, এটাকে বলে নিউ ওয়ার্ল্ড অর্ডার। নিউ ওয়ার্ল্ড অর্ডার। এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের পুরাটার সমস্যা হলো লিবারেলিজম ও হিউম্যানিজম। বৈশ্বিক সংকটটা কি,
লিবারেলিজম এবং হিউম্যানিজম। ঠিক আছে, অর্থাৎ এক কথা তারা মনের দাসত্ব করে, নফস পূজা, নফসের পূজা করে। জাতিসংঘ বলেন, আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, এরা পরিপূর্ণভাবে কি করে? নফসের পূজা, মনের দাসত্ব। মন যা চায় তা, মন চাইছে সে কাতারে আজকে হামলা করে পড়ছে, মন চাইছে ফিলিস্তিনে হামলা করে পড়ছে, কেউ তাকে কিছু বলার নেই, ঠিক না? সম্পূর্ণ সে কি করতেছে? মনের দাসত্ব করতেছে, নফস পূজা করতেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা কি করে? তার নফসকে সে ইলাহ বানিয়ে নিয়েছে, তার নফসকে মাবুদ বানিয়ে নিয়েছে। নফস যেটা বলে সেটাই, মন যেটা চায় সেটাই। এই বৈশ্বিক ক্রাইসিসটা হলো নফস পূজা। কি পূজা? নফস পূজা, নফসের দাসত্ব, মনের দাসত্ব, হিউম্যানিজম। যেটা হিউম্যানিজম মানে কি? মানবতাবাদ। মানুষ সবার উপরে, তারা মনে করে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। আখিরাত পরকাল বলতে কিচ্ছু নেই, মানুষ যেটা বলবে সেটাই, নাউজুবিল্লাহ। তো তাদের সংকটটা এই জায়গায়, তারা নফস পূজার মধ্যে আছে। হিউম্যানিজম হলো তাদের সবচেয়ে বড় সংকট, সবচেয়ে বড় ক্রাইসিস। বুঝছেন? এটা কেন হয়েছে? এটা কোথা থেকে আসছে? এটা স্বরূপটা কি? এটা আমরা সামনে আলোচনা করব। এখন দেখেন, এই যে এটা হলো বৈশ্বিক সংকট, বৈশ্বিক সমস্যা। এখন অভ্যন্তরীণের যে সাধারণ সমাজ, আমাদের সাধারণ সমাজের মধ্যে বললাম দুইটা গ্রুপ। একটা কি? এলিট শ্রেণী, পাওয়ারফুল যারা, ক্ষমতাসীন, তাদের সমস্যাটা কি? এই এলিট শ্রেণীদের সংকটটা হলো, এলিট শ্রেণীদের ক্রাইসিসটা হলো বৈশ্বিক সিস্টেমের দাসত্ব। বলেন, আমাদের দেশের যারা এলিট শ্রেণী আছে, ব্যবসায়ী বলেন, সুশীল বলেন, রাজনীতিবিদ বলেন, আমলা বলেন, এদের সংকটটা কি? এদের সমস্যাটা কি? যে বৈশ্বিক সিস্টেমের দাসত্ব। কিসের দাসত্ব? আন্তর্জাতিক যে সিস্টেম তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, ওই সিস্টেমের দাসত্ব থেকে এরা বের হতে পারছে না। এরা ওই সিস্টেমের দাসত্ব এরা নির্দ্বিধায় করে যেতেছে, ঠিক না? তো এদের সমস্যা, আমাদের সমাজের এলিট শ্রেণী যারা আছে তাদের সংকটটা কোথায়? তারা কি করতেছে? বৈশ্বিক সিস্টেমের, গ্লোবাল সিস্টেমের দাসত্ব তারা করতেছে। কে কি বললো, কোন আলেম কি বললো, ইসলাম কি বললো, কোরআন কি বললো, সেগুলোর দিকে তাদের দেখার টাইম নেই। তারা প্রথমেই কি দেখে? যে আমার আমেরিকা কি বলে, আমি এমন কাজ করব যেটা আমেরিকা খুশি হয় না, বেজার হয়। আমেরিকার পুরাপুরি আনুগত্য থেকে, সিস্টেম থেকে সে বের হতে পারতেছে না। এই আমাদের সমাজের এলিট শ্রেণীর মূল সমস্যা হলো, এই যে যারা রাজনীতিবিদ আছে, এলিট শ্রেণী আছে, এদের মূল সমস্যাটা হলো গ্লোবাল সিস্টেমের কি করা? দাসত্ব করা। গ্লোবাল সিস্টেম, গ্লোবাল যারা আছে বৈশ্বিক, এরা কি করে? এরা করে মনের দাসত্ব, এরা করে নফস পূজা। আর এলিট শ্রেণীরা করে বৈশ্বিক সিস্টেমের পূজা। বুঝেন নাই? এলিট শ্রেণী কি করে? সিস্টেমের পূজা করে। ওদের উপর গণতান্ত্রিক সিস্টেম চাপিয়ে দেওয়া হয়েছে, ওরা গণতান্ত্রিক সিস্টেমের পূজা করতেছে। ওদের উপর এই যে ব্রিটিশ আইন চাপিয়ে দেওয়া হয়েছে, ওরা ব্রিটিশ আইনের পূজা কি? পূজা করতেছে। তো এলিট শ্রেণী, সাধারণ সমাজের এলিট শ্রেণীদের সমস্যা হলো তারা কাদের পূজা করতেছে? কাদের দাসত্ব করতেছে? গ্লোবাল সিস্টেমের দাসত্ব করতেছে, গ্লোবাল সিস্টেমের দাসত্ব করতেছে। আর একেবারে সাধারণ জনগণ যারা আছে, এরা আবার কি করতেছে? এলিট শ্রেণীর দাসত্ব করতেছে। এরা আবার কাদের দাসত্ব করতেছে? এলিট শ্রেণীর। সমাজের সাধারণ, একেবারে সাধারণ জনগণ যারা, তারা কাদের দাসত্ব করতেছে? এলিট শ্রেণীর। ঠিক আছে? একটা প্রবাদ আছে যে আন্নাসু আলা দীনি মুলুকিহিম, সাধারণ মানুষ যারা আছে তারা সবসময় বিজয়ী, যারা যখন যারা বিজয়ী তখন তাদের অনুসরণ করে। একেবারে সাধারণ জনগণ যারা, এরা কি করে? এরা যখন যেই দল ক্ষমতায় তখন সেই দলের পা চাটে, এক কথা। ঠিক আছে? তাহলে একেবারে সাধারণ জনগণের সমস্যাটা হলো এলিট শ্রেণীর দাসত্ব। এলিট শ্রেণীর সমস্যাটা হলো গ্লোবাল সিস্টেমের দাসত্ব। আর গ্লোবাল সিস্টেমের সমস্যাটা হলো নফসের পূজা, মনের দাসত্ব। তাহলে সবগুলার মূল আসতেছে কোথায়? নফস পূজা। এই হলো সাধারণ সমাজের সংকট, ক্রাইসিস। দেখেন তাদের ক্রাইসিসটা কি? এলিট শ্রেণীর ক্রাইসিসটা হলো লিবারেল ও মডারেট ইসলাম চর্চা। আমাদের দেশের এলিট শ্রেণী যারা আছে তারা কিন্তু নামাজ পড়ে, রোজাও রাখে, ঈদের নামাজও পড়ে, ঠিক না? ঈদের নামাজও পড়ে। কিন্তু এই যে এগুলো হলো মডারেট ইসলাম চর্চায় তারা লিপ্ত, লিবারেল এবং মডারেট ইসলাম চর্চা। অর্থাৎ তারা সেই ইসলাম পালন করে যে ইসলাম পালন করলে তাদের বৈশ্বিক সিস্টেমের বিরোধিতা না হয়। ঠিক আছে? তো সুতরাং তারাও মুসলিম, তবে তারা ওই আমেরিকার কাছে, জাতিসংঘের কাছে ভালো মুসলিম। কিন্তু আমরা যারা পূর্ণাঙ্গ ইসলাম পালন করি, সামগ্রিক ইসলাম চর্চা করি, আমরা কিন্তু তাদের কাছে খারাপ মুসলিম, ঠিক না? দেখেন মক্কার কাফেরদের কাছে ভালো মুসলিম কারা ছিল? মক্কার কাফেরদের কাছে আব্দুল্লাহ ইবনে উবাই ভালো মুসলিম ছিল নাকি আবু বকর ভালো মুসলিম ছিল? বুঝেন নাই? মক্কার কাফেরদের কাছে ভালো মুসলিম কে ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, সে নাকি আবু বকর?
আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই মক্কার কাফেরদের কাছে ভালো মুসলিম ছিল, ঠিক না? সে মসজিদেও যাইতো, সে কাফেরদের সাথেও মিশতো। কিন্তু আবু বকর এরা ছিল মক্কার কাফেরদের কাছে গঙ্গি। কি ছিল? ঠিক না? ওই ওমর রাদিয়াল্লাহু আনহু ছিল জঙ্গি তাদের কাছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যারা ছিল তারা কিন্তু তাদের কাছে ভালো মুসলিম। তা আমাদের সমাজেরও যারা আমেরিকার কাছে ভালো 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 সাজতে চায়, ভালো মুসলিম সাজতে চায়, জাতিসংঘের কাছে ভালো মুসলিম সাজতে চায়, এদেরকে একটু বলিয়েন তাদের ইমানটা যাচাই করে নিতে। এরাও দিন শেষে আব্দুল্লাহ ইবনে উবাই হতে হবে। মুনাফিক হওয়া ছাড়া ভালো হবে? মুনাফিক হওয়া ছাড়া কাফেররা তাদের প্রতি সন্তুষ্ট হবে? লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানদের ধর্ম মিল্লাতকে অনুসরণ করা ছাড়া তারা আপনার প্রতি কখনো কি হবে না? সন্তুষ্ট হবে না। কোরআন আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছে। সুতরাং আমরা কি আল্লাহর কাছে ভালো মুসলিম হতে হবে নাকি জাতিসংঘের কাছে? আল্লাহর কাছে। তো বলছিলাম যে সাধারণ জনগণের ক্রাইসিসটা হলো, এলিট শ্রেণীর ক্রাইসিসটা হলো কি? মডারেট ইসলাম চর্চা, ঠিক আছে, এবং মডারেট ইসলাম চর্চা এবং বৈশ্বিক সিস্টেমের দাসত্ব। আর সাধারণ জনগণ যারা আছে, একেবারে সাধারণ জনগণ, এদের মূল ক্রাইসিসটা হলো এলিট শ্রেণীর দাসত্ব। কোন শ্রেণীর দাসত্ব? এলিট শ্রেণীর দাসত্ব। এরাও কিন্তু মডারেট ইসলাম চর্চা করে। এরা ইসলামকে মসজিদ এবং মাদ্রাসার মধ্যে কি করে ফেলছে? সীমাবদ্ধ করে ফেলছে। এখন ইসলাম পন্থাদের সমস্যা সংকটটা পরে বলতেছি, আগে এটার স্বরূপ, এই সমস্যাটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটা একটু আলোচনা করি। তো দেখেন, এই যে বৈশ্বিক যে সংকটটা, বৈশ্বিক যে ক্রাইসিসটা, গ্লোবাল যে ক্রাইসিস, এই গ্লোবাল ক্রাইসিসের প্রেক্ষাপটটা কি? আপনারা এই ফরাসি বিপ্লবের কথা শুনছেন? ফরাসি বিপ্লব, রেনেসার যে অস্থিরতা, রেনেসার যুগ, ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লবের পর থেকেই কিন্তু, ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু এই বৈশ্বিক ক্রাইসিসটা আমাদের সমাজে আসছে। ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে মধ্যযুগের জাহেলিয়াতি ইস্টাবলিশমেন্টের প্রতিক্রিয়ায় রেনেসার দীর্ঘ বিশৃঙ্খলা ও অস্থিরতার মধ্য দিয়ে আধুনিক যুগে নতুন জাহেলিয়াতি ইস্টাবলিশমেন্টের আগমন। এক, গির্জার শিক্ষা ও আইনের স্থলে সেকুলারিজম, রাজতন্ত্রের জায়গায় গণতন্ত্র, সামন্তবাদের উত্তরসূরি রূপে পুঁজিবাদ। তিনটা। দেখেন, আমরা যেখানে আছি বর্তমান বিশ্ব ব্যবস্থা কিন্তু নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থা, ঠিক না? কিন্তু ফরাসি বিপ্লবের আগের যে বিশ্ব ব্যবস্থা ছিল সেটা ছিল কি? ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, পুরাতন বিশ্ব ব্যবস্থা। এই পুরাতন বিশ্ব ব্যবস্থায় সেকুলারিজম কিন্তু ছিল না। পুরাতন বিশ্ব ব্যবস্থায় কিন্তু গণতন্ত্র ছিল না। পুরাতন বিশ্ব ব্যবস্থায় কি ছিল না? পুঁজিবাদ ছিল না। আমরা এখন যে বিশ্ব ব্যবস্থায় আছি, নতুন বিশ্ব ব্যবস্থা, এখানে কি সেকুলারিজম হলো প্রধান। সেকুলারিজম, গণতন্ত্র এবং পুঁজিবাদ, এই তিনটা। কিন্তু পুরাতন বিশ্ব ব্যবস্থায় ফরাসি বিপ্লবের আগে এই তিনটার জায়গায় বিকল্প তিনটা ছিল, এই তিনটা ছিল না। যেমন এই এখন তো আছে সেকুলারিজম, কিন্তু ফরাসি বিপ্লবের আগে ওই সময় ছিল কি? গির্জার শিক্ষা। কি? গির্জার শিক্ষা এবং গির্জার আইন। মানে ওই সময় যে খ্রিস্টানরা ছিল না, খ্রিস্টানরা দেশ পরিচালনা করত। মানে একটা রাষ্ট্রের তিনটা শ্রেণী ছিল। একটা হলো গির্জা, গির্জার যারা প্রধান ছিল তারা কি? পাদ্রী, খ্রিস্টান পাদ্রী যারা। আরেকটা ছিল রাজা, আরেকটা ছিল জমিদার। কয়টা? তিনটা। তো গির্জা থেকে রাষ্ট্রের আইন পরিচালনা হইতো, আইন, আদালত। শিক্ষা ব্যবস্থা এবং আদালত পরিচালনা হইতো কোত্থেকে? গির্জা থেকে, আগে গির্জা থেকে। আর ক্ষমতায় কে আসবে, ক্ষমতার পালাবদল, ক্ষমতায় কে থাকবে, কোন এলাকার ক্ষমতায় কে থাকবে, এটার পরিচালনা করতো রাজা। এটা পরিচালনা করতো কে? রাজা। রাজতন্ত্র ছিল, রাজা। এবং এই যে পুঁজিবাদ, অর্থনীতি, যেটা আমাদের এখন চলতেছে পুঁজিবাদ অর্থনীতি সিস্টেম, আর ওই সময় ছিল সামন্তবাদ। কি ছিল? সামন্তবাদ। তো জমিদার কি ছিল? জমিদার। অর্থাৎ মনে করেন এই এলাকার জমিদার, যে পুরা এলাকার মালিক সে। এবার সে আপনারে ভাড়া দিবে, বা সে আপনারে ভাড়া দিয়ে একটা টাকার বিনিময়ে আপনারে দিবে, আপনার থেকে টাকা নেবে। মানে আগে সিস্টেম ছিল পুরা একটা অঞ্চলের সকল জমিদার মালিক কে থাকতো? যারা জমিদার থাকতো তারা জমিদার। এখন এই ফরাসি বিপ্লবটা শুরু হয়েছে মূলত ধর্মের বিরুদ্ধে। ফরাসি বিপ্লবটা শুরু হয়েছে কেন? ধর্মের বিরুদ্ধে। ফরাসি বিপ্লবটা, ফরাসি যে বিপ্লবের যে যুদ্ধটা, এটা শুরু হয়েছে কিসের বিরুদ্ধে? ধর্মের বিরুদ্ধে, যে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে হবে। এটার কারণ ছিল হলো ওই যেই খ্রিস্টানরা ওই সময় ক্ষমতায় ছিল, যে খ্রিস্টানরা আইন পরিচালনা করতো এবং শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতো, ওরা অনেক জালেম ছিল। কি ছিল?
জালেম ছিল। আমাদের দেশে যেমন শেখ হাসিনা জালেম ছিল না, 15 বছর তার জুলুম সহ্য করতে হয়েছে, সে যেটা বলে সেটাই, সে মানুষের উপর জুলুম করতো, ঠিক না? তো ওই সময় এই খ্রিস্টান পাদ্রীরা মানুষের উপর, সাধারণ জনগণের উপর একেবারে প্রচুর পরিমাণে নির্যাতন শুরু করছে। নির্যাতন করতে 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 জুলুম করতে করতে একটা সময় সাধারণ মানুষ কি হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে তাদের নির্যাতন। সাধারণ মানুষ একটা সময় কি হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে। দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষের যে বিক্ষোভটা কিন্তু একদিনে তৈরি হয়নি, দীর্ঘ 15 থেকে 17 বছর অল্প 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 করে কি হয়েছে, ক্ষোভটা তৈরি হয়েছে, ঠিক না? এই ক্ষোভের ফলাফল কি হয়েছে, ও দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তো ওই যুগের খ্রিস্টানরা তারা কিন্তু মানুষের উপর জুলুম করতো, ওটা একদিন করে নাই, একদিনে তৈরি হয়নি। দীর্ঘ সময় পর্যন্ত জুলুম করার পরে কি হয়েছে, মানুষের উপর যে একটা ক্ষোভ চলে আসে তাদের বিরুদ্ধে। এখন মানুষকে, এদের মধ্যে আবার কিছু গবেষক ছিল, কিছু নাস্তিকবাদী ছিল, হ্যাঁ, এই প্রকৃতি পূজারী আর কি। এরা মানুষকে বুঝাতে শুরু করছে, দেখো খ্রিস্টানরা আজকে রাষ্ট্রের মূল জায়গায়, এই কারণে খ্রিস্টান ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে, তারা তাদের যেভাবে খুশি সেভাবে করতেছে, সাধারণ মানুষের কোনো মতামত নেই, সাধারণ মানুষকে কোনো তোয়াক্কা করতেছে না, যার উপর পারতেছে কি করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে। সুতরাং সাধারণ মানুষের এই অধিকার যদি ফিরিয়ে আনতে হয়, সাধারণ মানুষের মতামতের যদি মূল্য দিতে হয়, তাহলে কি করতে হবে, এই খ্রিস্টান পাদ্রীদেরকে রাষ্ট্রের ক্ষমতা থেকে কি করতে হবে, আলাদা করতে হবে। এবং আগামীতে রাষ্ট্র কোন নির্দিষ্ট ধর্মের আন্ডারে চলতে পারবে না। বুঝতেছেন কথা? ওরা খ্রিস্টান ছিল, খ্রিস্টান ধর্ম অনুযায়ী ওরা কি করতো, অনেক আইন দিয়ে দেশ পরিচালনা করতো, কিন্তু ওরা জালেম ছিল। তো ওদের জুলুমে মানুষ অতিষ্ঠ হয়ে, যারা ওই ফরাসি বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে, ওরা মানুষকে কি বুঝাইছে, যে ওরা খ্রিস্টান ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে কি আমাদের কোনো কি নাই, মূল্য নাই। সামনের দিকে আমাদেরকে কি করতে হবে, রাষ্ট্রের সাথে ধর্মের যে কানেকশন, এটা উপড়ে ফেলতে হবে, এটা বাদ দিয়ে দিতে হবে। কারণ একটা রাষ্ট্রে সব ধর্মের মানুষ থাকে, একটা রাষ্ট্রে মুসলিমও থাকে, হিন্দুও থাকে, বৌদ্ধও থাকে। নির্দিষ্ট একটা ধর্মের মানুষ যদি ক্ষমতায় যায়, তাহলে বাকি ধর্মের মানুষের উপর কি করবে, জুলুম করবে। চিন্তা করছেন? এই যে শুরু হয়েছে, এইটা মানুষকে বুঝাইতে বুঝাইতে ওই জায়গা থেকে কিন্তু ফরাসি বিপ্লবটা শুরু হয়, ধর্মের বিরুদ্ধে, ধর্মদ্রোহিতার, ধর্ম থেকে, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করার বিরুদ্ধে ফরাসি বিপ্লবটা শুরু হয়। ওই জায়গায় আসছে সেকুলারিজম। সেকুলারিজম মানে কি, ধর্ম নিরপেক্ষতা, সব ধর্মই সমান, সব ধর্মের মতামত অনুযায়ী রাষ্ট্র চলবে, এটা না? তো সেকুলারিজম আসার প্রেক্ষাপট হলো সেটা, ওইখান থেকে সেকুলারিজম আসছে। আজকের যে সেকুলারিজম, সেটা কোত্থেকে আসছে, সেই ফরাসি বিপ্লব থেকে আসছে, সেই ফরাসি বিপ্লব থেকে আসছে। তো এখন দেখেন, ওই খ্রিস্টান তারা মানুষের উপর জুলুম করছে, এটা কি খ্রিস্টান ধর্মের দোষ, নাকি যারা জুলুম করছে ব্যক্তিদের দোষ? এখন ওই ব্যক্তিদেরকে না সরাই আপনি কি করতেছেন, ধর্মকে সরাই দিতেছেন। এটা কেমন যেন আপনার মাথা ব্যথা হয়েছে, তো মাথা ব্যথা দূর করার জন্য আপনি ওষুধ না খেয়ে মাথায় কেটে ফেলছেন। এটা হইলো? আপনার মাথা ব্যথা হইলে আপনি মাথায় কেটে ফেলবেন নাকি? না। তো ওরা কি করছে, খ্রিস্টানরা জুলুম করছে, এই জুলুমের বিরোধিতা তারা না করে তারা কি করছে, ধর্মের বিরোধিতা শুরু করছে। ওইখান থেকে সেকুলারিজম আসছে। তাহলে এটা এই বৈশ্বিক যে সিস্টেমটা এখন চলতেছে, এটার সেকুলারিজম যে চলতেছে, সেকুলারিজমের জায়গায় মূলত কি ছিল, গির্জার আইন, গির্জার শিক্ষা ছিল, ঠিক না? এই জায়গায় সেকুলারিজম আসছে সেই ফরাসি বিপ্লবের পর থেকে। রাজতন্ত্রের জায়গায় কি আসছে, গণতন্ত্র। ওই সময় রাজার কথা চলতো, এখন যেহেতু রাজার কথা চলার কারণে, যেহেতু রাজা মানুষের উপর জুলুম করে, সাধারণ মানুষের কোনো মতামতের মূল্য নাই, এই কারণে তারা এখন কি করে চিন্তা করলো, যে রাজতন্ত্র বাদ দিয়ে গণতন্ত্র করতে হবে। গণতন্ত্র করলে সকল মানুষের মতামত নিয়ে এরপরে শাসন ব্যবস্থা করতে হবে। তখন ওই সময় রাজতন্ত্রের মধ্যে সকল ক্ষমতার উৎস ছিল কে, রাজা। আর গণতন্ত্রের মধ্যে সকল ক্ষমতার উৎস কারা, জনগণ। তাহলে রাজতন্ত্রের মধ্যে রাজা যেটা চাইবে সেটা করতে পারবে, আর গণতন্ত্রের মধ্যে জনগণ যেটা চাইবে সেটা করতে হবে। ওই রাজতন্ত্রের জায়গায় কি আসছে, গণতন্ত্র, সেই ফরাসি বিপ্লব থেকে। এরপরে 3 নাম্বার যে জমিদারগিরি ছিল, সামন্তবাদী ছিল, সেই সামন্তবাদের জায়গায় কি আসছে, পুঁজিবাদী সিস্টেম। বর্তমান যে পুঁজিবাদী অর্থনীতি অর্থ ব্যবস্থা, এই পুঁজিবাদী সিস্টেম আসছে সামন্তবাদের জায়গায়। তাহলে গ্লোবাল ক্রাইসিসের প্রেক্ষাপটটা আপনারা বুঝছেন, গ্লোবাল ক্রাইসিসের প্রেক্ষাপটটা বুঝছেন, নতুন বিশ্ব ব্যবস্থা কিসের উপর, যে 3টা জিনিসের উপর দাঁড়িয়ে আছে, ওই 3টা জিনিসের প্রেক্ষাপটটা বুঝছেন। কয়টা বাজে? আচ্ছা, তাহলে এটা হলো এই গ্লোবাল ক্রাইসিসের কি প্রেক্ষাপট, গ্লোবাল ক্রাইসিসের প্রেক্ষাপট।
এবার আমরা দেখব যে সাধারণ সমাজ যেটা আমাদের দেশে, এটা হলো বৈশ্বিক ক্রাইসিসের প্রেক্ষাপট। এখন আমাদের দেশে যে এই পরোক্ষ সিস্টেমটা, তাদের সেই সিস্টেমটা যে আমাদের দেশে এস্টাবলিশ, তাদের সিস্টেমটা যে আমাদের উপর চলতেছে, এটার প্রেক্ষাপটটা কি, এটা কিভাবে আসছে? কথা বুঝতেছেন? আমাদের অভ্যন্তরে তাদের সিস্টেমটা কিভাবে আসছে? এটা হলো দেখেন, সাম্রাজ্যবাদের মাধ্যমে মুসলিম বিশ্বে পশ্চিমা মূল্যবোধের আমদানি। প্রথম ধাপে ব্যবসা, দ্বিতীয় ধাপে রাজনীতি। প্রথম ধাপে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনছেন আপনারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই যে আমি এতক্ষণ যে আলোচনা করলাম যে ক্রাইসিসটা, প্রেক্ষাপটটা, সমস্যাটা, ফরাসি বিপ্লব, এগুলো সবগুলো হলো ইউরোপের সমস্যা। কোথায় সমস্যা? এগুলো হলো ইউরোপে বিশৃঙ্খলা হয়েছে, ইউরোপের এই কাহিনী সবগুলো ইউরোপের। কিন্তু ইউরোপের এই সিস্টেমটা আমাদের দেশ পর্যন্ত, এই উপমহাদেশে আসছে কিভাবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। তারা ওই সময় চক্রান্ত করে ব্রিটিশ আমলে, ব্রিটিশরা যে বাংলাদেশে এই উপমহাদেশে যে ঢুকে, কিভাবে, কিসের নামে ঢুকে? প্রথমে ব্যবসার নামে। কিসের নামে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে কি শুরু করে? এই উপমহাদেশে ব্যবসা শুরু করছে। দেখেন, প্রথম ধাপে ব্যবসা। যখন এরা ব্যবসাকে কন্ট্রোল করা শুরু করছে, ব্যবসার কন্ট্রোল এদের হাতে চলে আসছে, এবার এরা ধীরে 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 রাজনীতিতে নাক গলানো শুরু করে। ব্যবসার নামে ঢুকছে, ব্যবসার নামে ঢুকে এরা এখন কি করছে? রাজনীতির দিকে কন্ট্রোল। দেখেন, ফিলিস্তিনে যে ইহুদিরা যে ঢুকছে, প্রথমে কিন্তু তারা একেবারে ফকির হয়ে সামান্য থাকার জন্য, বসবাসের জন্য ঢুকছে, কিন্তু সেটা থেকে তারা আজকের ইসরায়েল নামক জারাজ রাষ্ট্র কি দিছে? জন্ম দিছে, চক্রান্ত করে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিও সেম এই কাজটা করছে। তারা প্রথম ধাপে ব্যবসা, ব্যবসার নামে ঢুকে তারা রাজনীতিতে নাক গলানো শুরু করছে। তাহলে প্রথম ধাপে তারা উপমহাদেশে কিভাবে ঢুকছে? ব্যবসার মাধ্যমে, ব্যবসার নামে। এবার দ্বিতীয় ধাপে তারা রাজনীতিতে কি করে? নাক গলানো শুরু করে, রাজনীতিতে ঢুকা শুরু করে। এবার রাজনীতি কন্ট্রোল করা শুরু করে তারা। এরপরে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হলো উপমহাদেশে, তখন তারা দেখলো যে আমরা যে অবস্থা, আলেম ওলামাদের নেতৃত্বে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলো হইতেছে, একটা সময় আমরা কি এখানে থাকবো না, আমরা চলে যেতে হবে যে কোনো সময়। কিন্তু ওরা এবার খুব পরিকল্পনা করলো যে আমরা চলে যাব, ঠিক আছে, কিন্তু আমরা এমন এক সিস্টেম দিয়ে যাব, আমরা চলে গেলেও শত শত বছর পর্যন্ত মানুষ আমাদের সিস্টেমেই চলবে, আমাদের সিস্টেমেই রাষ্ট্র চালাবে, আমাদের সিস্টেমেই আমরা যেটা বলে দিব, সেই যেই চক আমরা এঁকে দিব, সেই চকের বাইরে মানুষ যেতে পারবে না। এমন একটা প্রজন্ম আমরা গড়ে তুলতে হবে। তাহলে তারা ব্যবসার নামে ঢুকছে, ব্যবসার নামে ঢুকে রাজনীতিতে নাক গলানো শুরু করছে উপমহাদেশে। রাজনীতিতে নাক গলানো করে তৃতীয় এবং চূড়ান্ত ধাপে তারা কি করছে? শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। কিসের মাধ্যমে? শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মধ্যবিত্তর পুরা একটি এশিয়ান একটি প্রজন্ম তারা তৈরি করছে। কিসের মাধ্যমে বলেন? শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। একটা দেশের মূল জিনিস, যে একটা জাতির মেরুদণ্ড বলে না, শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা হলো জাতির কি মেরুদণ্ড। তাহলে তারা কি করছে? শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পুরা একটা এশিয়ান ইংরেজ প্রজন্ম তারা তৈরি করছে। সেই প্রজন্মকে তারা তাদের শিক্ষায় শিক্ষিত করছে, তাদের দীক্ষায় দীক্ষিত করছে, তাদের সিস্টেমের দাসত্ব শিখাইছে, যে যাই করুক না না করুক সে তাদের দাসত্বে, তাদের সিস্টেমের বাইরে যেতে পারবে না। এই পুরো একটি ইংরেজ প্রজন্ম, এশিয়ান ইংরেজ প্রজন্ম তারা তৈরি করে, এরপরে যখন তাদেরকে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে তাদেরকে খেদাই দিছে, তারা কি করছে? সাবেক মধ্যবিত্তের নিকট সাম্রাজ্যবাদীরা তাদের পুরো সিস্টেম হস্তান্তর করে তারা বিদায় নিছে। ব্রিটিশরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যে এশিয়ান ইংরেজ প্রজন্ম তৈরি করছে, ব্রিটিশরা চলে গেছে, কিন্তু ব্রিটিশদের যে সিস্টেম নিয়ে তারা আসছে, ওই সিস্টেমটা তাদের শিক্ষায় শিক্ষিত প্রজন্মকে, তাদের সিস্টেমটা তাদের শিক্ষিত প্রজন্মের হাতে হস্তান্তর করে তারা চলে গেছে। এবার তারা চলে গেছে ঠিক, কিন্তু তাদের সিস্টেমটাকে এই দেশে, এই জমিনে, এই ভূমিতে এস্টাবলিশ করে গিয়েছে। কথা বুঝতেছেন? এই জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন কবে হয়েছে, ব্রিটিশরা কবে গেছে, কিন্তু আজকে পর্যন্ত স্বাধীনতার বাংলাদেশের 54 বছর আজকের আদালতগুলো পুরাপুরি ব্রিটিশ আইনে চলে। আজকের যারা জজ উকিল আছে পুরাপুরি ব্রিটিশ আইনে চলতেছে। আজকের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সিস্টেম, কাঠামো, সবগুলো কাদের সিস্টেমে চলতেছে? সেই ইউরোপীয় যে সিস্টেম ছিল, ব্রিটিশদের যে সিস্টেম ছিল, সেই সিস্টেমে আমরা কি পরিপূর্ণভাবে চলতেছে। তাহলে এটা কিভাবে তারা করছে বলেন? শিক্ষা ব্যবস্থার চেঞ্জ করে, শিক্ষা ব্যবস্থায় একটা প্রজন্ম তৈরি করে তারা। এই জন্য আমরাও যদি এই ভূমিতে বিপ্লব ঘটাতে চাই, ইসলামী সমাজ এই ভূমিতে করতে চাই, আমাদেরকেও ঠিক একটা প্রজন্ম লাগবে আগে, যেই প্রজন্ম তাওহীদের শিক্ষায় কি হবে? শিক্ষিত হবে। যেই প্রজন্ম শরিয়ার জন্য রক্ত দিবে,
যে প্রজন্ম শরীয়তের জন্য রক্ত দিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না, এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে। ওয়াজ মাহফিল, আনুষ্ঠানিকতা, এগুলো দিয়ে হবে না। একটা প্রজন্ম, বিপ্লবের জন্য প্রথম একটা প্রজন্ম লাগে ভাই। বিপ্লবের জন্য প্রথম একটা কি লাগে? প্রজন্ম লাগে। ওই প্রজন্মকে আপনি যে শিক্ষা শিক্ষিত করবেন তারা ওই কাজে ব্যবহৃত হবে। আমার কথা বুঝছেন? তাহলে সাধারণ আমাদের সমাজের এই যে ক্রাইসিসটা, আমাদের দেশীয় যে ক্রাইসিসটা, এলিট শ্রেণীর বলেন সাধারণ জনগণ, এটার প্রেক্ষাপটটা বুঝছেন? সেই ব্রিটিশদের সিস্টেমে তারা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা প্রজন্ম তৈরি করে সেই সিস্টেম আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। এটা হলো তার প্রেক্ষাপট। এখনো কিন্তু আমরা সমস্যা নিয়ে কিন্তু আলোচনা করতেছি, সমাধান একদম অল্প। আগে রোগ চিহ্নিত করতে হবে, এরপরে সমাধান। আচ্ছা, এখন দেখেন, এখন ইসলামপন্থা যারা আছে তাদের সমস্যাটা কোন জায়গায়? ইসলামপন্থা আলেম সমাজ এবং ইসলামপন্থীদের সমস্যাটা, এটা আমরা আলোচনা না করাই ভালো। বাকি আমরা শুধু আমাদের বুঝার জন্য আলোচনা করবো, এগুলো সব জায়গায় আলোচনা করার কিনা জিনিস না। ইসলামপন্থীদের যে সমস্যাটা, এটা আমরা শুধুমাত্র বুঝার জন্য কি করব? আলোচনা করব, ঠিক আছে? ইসলামপন্থীদের মূল সমস্যাটা হলো, দেখেন, ইসলামপন্থীদের মূল সমস্যা হলো ট্র্যাডিশনাল ইসলাম চর্চা। কি চর্চা? ট্র্যাডিশনাল ইসলাম চর্চা, সিরাত বিমুখতা এবং ট্র্যাডিশনাল ইসলাম চর্চা। ট্র্যাডিশনাল ইসলাম চর্চা তো বুঝেন, খণ্ডিত দিন চর্চা, এটাকে বাংলাতে বলে কি? খণ্ডিত দিন চর্চা। দেখেন, ইসলামপন্থীদের মধ্যে বড় বিশাল চারটা অংশ আছে। একটা হলো প্রচলিত ইসলামী রাজনীতিবিদ যারা, 2 নম্বর প্রচলিত তাবলিগ জামাত, 3 নম্বর প্রচলিত মাদ্রাসা ব্যবস্থা, 4 নম্বর প্রচলিত খানকা ব্যবস্থা। এখন এদের মূল সমস্যা হলো আংশিক ইসলাম চর্চা, খণ্ডিত দিন চর্চা। দেখেন, তাবলিগ জামাত যারা আছে তাদের কিন্তু তারা মনে করে তাবলিগ জামাতের রুলসের বাইরে তাদের কোনো কাজ নেই, ঠিক না? তাবলিগ জামাত তারা মনে করে তাদের তাবলিগের যে সিস্টেম আছে, 6 উসুল আছে, এটার বাইরে তাদের আর কোনো কাজ নেই। তারা সারা জীবন এই তাদের সিস্টেমের মধ্যে তারা আটকে আছে। ইসলামী রাজনীতি যারা করে তারা ওই তাদেরকে যে একে দেওয়া চক দিয়ে দিছে রাজনীতি করার জন্য, ওটার বাইরে তাদের আর কোনো কাজ নেই। তারা সারা জীবন রাজনীতি নিয়ে আছে। তারা কি রাজনীতি নিয়ে আছে? আবার মাদ্রাসা যারা দিছে, যে আলেমরা মাদ্রাসা দিয়েছে, তারা তাদের পুরো জীবনটাই তারা মাদ্রাসা কেন্দ্রিক, মাদ্রাসার বাইরে আর তাদের কোনো কি নেই, কাজ নেই। আবার যারা পীর, যারা কি দেয় পীর, খানকায় যারা থাকে, এদের সারা জীবন চলে যায় খানকার বাইরে এদের কোনো কি নেই, কাজ নেই। তাহলে এই ইসলামপন্থীদের মূল সমস্যাটা হলো এরা দ্বীনের যে অংশকে ধরছে সেই অংশ থেকে আর বের হতে পারতেছে না, ঠিক না? এটা কেন হয়েছে? সিরাত বিমুখতা, সিরাত থেকে শিক্ষা না নেওয়ার কারণে। দেখেন, সাহাবায়ে কেরাম যেই সাহাবায়ে কেরাম আসহাবে সুফফা ছিল, আল্লাহ রাসূলের কাছে সারাদিন রাত 24 ঘন্টা বসে ইলম অর্জন করতো। যখন জিহাদের যুদ্ধের ডাক আসছে, জিহাদের ময়দানে ওই সাহাবায়ে কেরাম যায় নাই? যেই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে জিহাদ করতে গেছে, একই সাহাবায়ে কেরাম মসজিদের খুতবায় আসে নাই? একই সাহাবায়ে কেরাম দাওয়াতি কাজে আসে নাই? সাহাবায়ে কেরাম সামগ্রিক দিন চর্চা করছে, সামগ্রিক ইসলামকে ফলো করছে। কিন্তু আমরা আংশিক ইসলামকে কি করতেছি? ফলো করতেছি। আমাদের যে দিনের অংশটা ধরছে সেটা নিয়ে পড়ে আছে। কিন্তু সাহাবায়ে কেরাম এটা করছে নাকি সামগ্রিক দিন ফলো করছে? সামগ্রিক দিন ফলো করছে। তাহলে ইসলামপন্থী সমাজের মূল সংকটটা হলো, মূল ক্রাইসিসটা হলো ট্র্যাডিশনাল ইসলাম চর্চা। আর এটা কেন হয়েছে? সিরাত থেকে শিক্ষা না নেওয়ার কারণে, সিরাত বিমুখতার কারণে। কথা বোঝা গেল? সিরাত বিমুখতার কারণে। এজন্য আমাদের ইসলামপন্থীদের যে ক্রাইসিসটা, এটা থেকে বের হয়ে আসতে হবে। আমি তাবলীগ করি, তো সমস্যা কি? আমার ইসলাম কায়েমের কাজ আমাকে করতে হবে না? সবগুলো তো আমার কাজ, ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলাম করতে হবে। এখন দেখেন সমাধানটা কি? এই হলো ক্রাইসিস। আর ইসলামপন্থীদের ক্রাইসিসের স্বরূপটা কি? মুসলিম বিশ্বের ইসলাম চর্চার সামাজিক মূলধারা পথভ্রষ্ট না হলেও সিরাত ও সালাফের বিশুদ্ধ পথ থেকে বিচ্যুত হয়েছে। ঊনবিংশ ও বিংশ শতকে ইসলামের রাজনৈতিক পরাজয়ের ধারাবাহিক স্ট্র্যাটেজি মুসলিম সমাজের অভ্যন্তরীণ এই বিচ্যুতিকে আরো বিস্তৃত ও গভীর করে তোলে। ঠিক আছে? বিশেষত বেদাতে হাসানার প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক কাঠামো এমন ভাবেই দাঁড়িয়ে গেল যে দিন কায়েমের মূল উদ্দেশ্য ও দিন কায়েমের নববী মানহাজের বিপরীতে এগুলোই যেন মূল লক্ষ্যে পরিণত হয়। দেখেন, আমাদের মূল লক্ষ্য ছিল দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করা। কিন্তু দিন কায়েমের লক্ষ্য থেকে সরে এসে আমাদের ইসলামপন্থী সমাজ তারা কি করছে? যেটা ধরছে সেটাকে মূল লক্ষ্য বানিয়ে নিচ্ছে। সিরাত বিমুখতার মাধ্যমে তারা কি করছে? এই তাদের প্রাতিষ্ঠানিক এবং আনুষ্ঠানিক রূপকে তারা মূল লক্ষ্য বানায় নিচ্ছে। এটা হলো সমস্যা, এই হলো প্রেক্ষাপট। এবার আমরা সমাধান আলোচনা করবো, এরপরে শেষ। তো বৈশ্বিক ক্রাইসিসের যে প্রত্যক্ষ ক্রাইসিস এবং পরোক্ষ ক্রাইসিস, প্রত্যক্ষ যেই সমস্যা সামরিক আগ্রাসন, যেটা সামরিক আগ্রাসন সমাধান কি ভাই? কিতাল ফি সাবিলিল্লাহ, একেবারে কিতাল ফি সাবিলিল্লাহ। ফিলিস্তিনে
বোম মারতেছে, আপনি এখন ফিলিস্তিনে দাওয়াত দিলে হবে? ওখানে গিয়ে দাওয়াত দিলে হবে নাকি? ওইখানের যে সমস্যা, সেটার সমস্যার সমাধান কি, সেটার মতো করেই হবে। আবার আমাদের সমাজের সমস্যা, আমাদের সমাজের ক্রাইসিসটা হলো একরকম। এখানে আসি আপনি যুদ্ধ করলে হবে? হবে না। এখানে আপনার কি করতে হবে? এখানের অনুযায়ী আপনার কি করতে হবে? সমাধান দিতে হবে। আচ্ছা, বন্ধ করেন। সংকটটা বুঝছেন, ক্রাইসিসটা বুঝছেন, এবার সমাধান দেখেন। এখানে তো কি বললাম, যে যেখানে সামরিক আগ্রাসন সেখানে আপনাকে সামরিকভাবেই সমাধান দিতে, সামরিক আগ্রাসন সেখানে কিতাল ফি সাবিলিল্লাহ। ফিলিস্তিনে এখানে আপনাকে দাওয়াত দিলে হবে, তাবলীগ করলে হবে, নাকি ওখানে অস্ত্রের জবাবে অস্ত্র দিতে হবে? ঠিক না? এটা করতে হবে। এখানে কিতালের যদি সামর্থ্য না থাকে তাহলে হিজরত করে, ইআদাদ করে, এরপরে কি কিতাল। ঠিক আছে? এখন আমাদের এখানে কি করতে হবে? এখানে দেখেন আলেমদের যারা আছে ইসলামপন্থী সমাজ, এখানে কিন্তু প্রথমে কিন্তু যেটা বললাম জামা তৈরি করতে হবে। দেখেন খেলাফার অনুপস্থিতি হলো ইমারা, ইমারার অনুপস্থিতি হলো জামার অনুপস্থিতি হলো ইসাবা। ঠিক আছে? আমরা এখন বাহ্যিকভাবে ইসাবা আছে, ছোট ছোট যে ইসাবা মিলে কি হবে? জামা হবে। এই ছোট ছোট জামা মিলে কি হবে? ইমারা হবে। এই কয়েকটা ইমারা মিলে আবার কি হবে? খেলাফা হবে। এইগুলো হলো সিরাত থেকে আমাদেরকে শিখতে হবে। নতুন এই পশ্চিমাদের এই সিস্টেম থেকে শিখতে হবে। ওদের পশ্চিমাদের সিস্টেম ফলো করবো না, ওদের বিরোধিতা করতে হবে। আমাদের সিরাত আছে না, সিরাত থেকে আমাদেরকে শিখতে হবে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? জামা তৈরি করতে হবে। আলেমরা আছে, আলেম সমাজের উচিত হলো সকল আলেম মিলে কি করা? জামা গঠন করা, জামা তৈরি করে এক আমিরের নেতৃত্বে এসে কি করা? জামা তৈরি করা। এটা হলো উচিত। যখন সকল মুসলমান এক আমিরের নেতৃত্বে জামা হয়ে যাবে, তখন দেখবেন এই জামা যা বলবে সেই অনুযায়ী মুসলিমরা কাজ করবে। ধীরে ধীরে দেখবেন এবার এমারা কায়েম হবে। তো যখন জামা তৈরি হয়ে যাবে, তখন এই জামার লোকেরা কি জামার আমির রেখে তাগুতি ব্যবস্থার কাছে যাই বিচার নিয়ে যাবে না। সম্পূর্ণ ওদেরকে ফাত্তাই দেওয়া যাবে না। মানে রাষ্ট্রের ভিতরেও একটা ছায়া রাষ্ট্র তৈরি করতে হবে, একটা ছায়া এমারা তৈরি করতে হবে। জামা শক্তিশালী জামা হলে কিন্তু একটা ছায়া এমারা হয়ে যায়। ওই জামার লোকেরা কিন্তু রাষ্ট্রে যারা আছে তাদেরকে আর কোনো কি দেয় না, হত্যা দেয়। ঠিক আছে? তো প্রথম কাজ হলো আমাদের এই যে ইসাবা এবং জামা তৈরি করা। কি করা? জামা তৈরি করা এবং এমারা শুরা এর মাধ্যমে বিকল্প উলুল আমর প্রতিষ্ঠা করা। একটা প্রজন্ম তৈরি করতে হবে তাওহীদের শিক্ষায়। এবারে এই তাওহীদি প্রজন্ম কি করবে? ধীরে ধীরে বিশাল একটা দাওয়াতের মাধ্যমে, নববী দাওয়াতের মাধ্যমে কি হবে? জামা হবে। এই জামা হয়ে কি হবে? এবার সূরার মাধ্যমে কি হবে? এমারা হবে, বিকল্প উলুল আমর প্রতিষ্ঠা হবে। অর্থাৎ আমাদের মনে করেন পুরো বাংলাদেশের যত জামা আছে, যত আমাদের এই তাওহীদবাদী যে প্রজন্ম আছে, যারা আছে, সবাই যদি এক আমরের নেতৃত্বে চলে আসি, তখন আমরা রাষ্ট্রের কে ক্ষমতায় আছে এগুলো দেখার বিষয় না। ও কি বললো আমরা পাত্তাও দিব না। আমরা কি দেখবো? আমাদের আমির কি বল, ঠিক না? মুসলিমদের আমির কি বল। ও যদি বলে আজকে যাও ওরে উঠাই নিয়ে আসো, এখান থেকে নগদে উঠাই নিয়ে, ও বলবে যে এখন আরাকান সমস্যা আছে, আরাকান বিজয় করো, আরাকান বিজয় করতে আমরা চলে যাই। ও বলবে যে ফিলিস্তিনের সমস্যা, ফিলিস্তিন বিজয় করো, আমরা চলে যাই ফিলিস্তিন বিজয় করতে। এটা হলো সিরাত থেকে আপনাকে শিখতে হবে। জামার নেতৃত্বে, জামার আমির নেতৃত্বে সব আমাদের আছে, জামা আছে। তাহলে প্রথমত আপনাকে কি করতে হবে? এরপরে আমাদের সমাজের যে ভিতরগত যে সমস্যাটা, ক্রাইসিস, এটা আপনাকে দূর করতে হলে আপনাকে দাওয়া ইলাল্লাহ, আমর বিল মারুফ এর মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক সংস্কার করতে হবে। এখন আমরা তো এখন আলেম না। দেখেন এই কাজটা কিন্তু মূলত আলেমদের, জামা তৈরি করা, সূরার মাধ্যমে এমারা তৈরি করা, এগুলো কিন্তু মূলত আলেমদের, ইসলামপন্থী সমাজ। সেটা আমরা করতে পারতেছি না। এখন আমরা কি করব? আমাদের এলিট শ্রেণী আছে, সাধারণ জনগণ আছে, আমরা কি করব? দাওয়ার মাধ্যমে, বিশুদ্ধ নববী মানহাজের বিশুদ্ধ দাওয়ার মাধ্যমে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মাধ্যমে সমাজকে ডিভাইড করে ফেলবে, সমাজকে ভাগ করে ফেলবে। তাওহীদের সমাজ স্পষ্ট থাকবে, তাগুতের সমাজ স্পষ্ট থাকবে। দুইটা ভাগ করে ফেলবে। একটা হলো পুরোপুরি সে আমাদের এখন তো সমাজে যে লোকটা মসজিদে আসে সেই লোকটাই তাগুতের মসনদে যায়, ঠিক না? কোনো মানে মিশ্রিত একটা প্রক্রিয়া তৈরি হয়েছে। না আছে তাওহীদ, না আছে কুফর, মানে দুটোটাকে জগা খিচুড়ি বানাই ফেলছে। কিন্তু নববী তাওহীদের দাওয়াতের মাধ্যমে দুইটা ভাগ করে ফেলতে হবে। হয় তুমি তাগুতের শিবিরে, আর না হয় কি তাওহীদের শিবিরে। এই দুইটা ভাগ আমাদের করতে হবে। তাহলে আমাদের কাজ হলো নববী পদ্ধতির যে বিশুদ্ধ তাওহীদের দাওয়া এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মাধ্যমে আমরা সমাজ কি করা? সংস্কার করা। এরপরে ধীরে ধীরে ইনশাআল্লাহ সিরাত ফলো করতে করতে এরপরে ধীরে ধীরে অবশ্যই কি হবে? জামাত তৈরি হবে। ছোট হোক, অল্প সংখ্যক হোক, কিন্তু কোয়ালিটিফুল জামাত তৈরি হবে। এরপরে ইনশাআল্লাহ ধীরে ধীরে চূড়ান্ত ধাপে আমাদের কিতাল ফি সাবিলিল্লাহ আসবে। এটা কিন্তু আপনার একেবারে অনিবার্য।
আপনি দাওয়াত দিয়ে কত দূর পর্যন্ত যাবেন? সর্বশেষ লড়াই আপনাকে করতেই হবে, লড়াই ছাড়া কি নাই। এর মাধ্যমে ইবাদত চলবে, ইবাদত এবং সর্বশেষ কিতাল ফি সাবিলিল্লাহর মাধ্যমে ইনশাআল্লাহ কি তৈরি হবে? ইমারত তৈরি হবে। তো এই পুরাটা আপনাকে সিরাত থেকে একেবারে বিশুদ্ধভাবে সিরাত পাঠ করে সিরাত থেকে নিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ক্রাইসিস বুঝলাম আমরা, সমস্যা বুঝলাম, কার কি সমস্যা, এবার আমাদের কাজ কি, সমাধান কি, এটা বুঝলাম, বুঝছি এটা। তাহলে আমাদের মানুষের সমস্যা তারা নামাজ পড়ে না, এটা সমস্যা না, নামাজ পড়াটাকে তারা প্রয়োজন মনে করে না, এটা হলো সমস্যা। মানে আমাদের মানুষের সমাজের মূল সমস্যাটা, মূল সংকটটা হলো আকীদার জায়গা, ঈমানের জায়গা। একটা মেয়ে হিজাব পরে না, এটা কিন্তু তার সমস্যা না। হিজাব পরে না, হিজাব না পরাকে তার অধিকার মনে করতেছে সে, এটা হলো সমস্যা। এখন সে হিজাব না পরাকে তার অধিকার মনে করতেছে, তার ঈমান আছে, ঈমান থাকবে। তাহলে এখন আমরা হিজাব পরে না, আপনি হিজাবের দাওয়াত দিলে হবে নাকি, নাকি তাকে আগে ঈমানের আকীদার দাওয়াত দিতে হবে? কোনটা বলেন? সে হিজাব কেন পড়বে? সে তো হিজাব পড়াটা না পড়াটাকে সে গুরু, এই না পড়াটাকে তার অধিকার মনে করতেছে, ঠিক না? সে তার অধিকার মনে করতেছে। একটা মেয়ে পর্দা করে না, এটা তার অপরাধ, শুধু এটা তার সমস্যা না। সে পর্দাকে প্রয়োজনে মনে করে না, পর্দা না করাকে তার অধিকার মনে করতেছে, যে আমার খুশি, আমি যা করবো তা করবো, তোমরা মৌলবাদীদের সমস্যা কোথায়, ঠিক না? তো এই সমাজের সমস্যাটা, সংকটটা হলো, মূল সংকটটা হলো আকীদার জায়গা, ঈমানের জায়গা। তারা ইসলামী বিধিবিধানকে গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, ইসলামী বিধিবিধান না পালন করাকে তারা নিজেদের অধিকার মনে করতেছে। এই সংকটটা হলো এই জায়গা। এই কারণে আকীদার মেহনত, তাওহীদের মেহনত বেশি করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।